নমস্কার বন্ধুরা, জানা গোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাদের প্রত্যেক সুস্বাগতম জানাই। তো দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন চেষ্টা করবেন ভিডিওটা পুরোটা দেখার জন্য। আজকে ধান চাষের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। প্রত্যেকটা চাষে বা প্রত্যেকটা যিনারা বিভিন্ন রকমের ফসলের চাষ করে তার মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ধান চাষের মাজরা পোকার উপদ্রব, মাজরা পোকার দমন, মাজরা পোকা কেন হয় বা মাজরা পোকার নিয়ন্ত্রণে চাষিদের কী কী করণীয় বা আগামীতে যেন মাজরা পোকা না হয় তার কম খরচের মধ্যে কি সমাধান করা যায়, রাসায়নিকভাবে কি সমাধান করা যায়, প্রাকৃতিকভাবে কি সমাধান করা যায়, তো সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা পূর্ব মেদিনীপুরের মানুষ, আমাদের যথেষ্ট জমিন আছে এবং জমিনে আমরা কিন্তু চাষবাস করি এবং তার সাথে বিভিন্ন রকমের যে অ্যানিম্যাল হাজবেন্ডারি যেগুলো নিয়ে আমরা কাজ করি, তো এগুলো নিয়ে বিস্তারিত চাষের সঙ্গে সঙ্গে জমিন থাকার সঙ্গে সঙ্গে জমিনও কিন্তু আমরা চাষ করি বা আমি চাষ করি। তো আজকে অনেক খামারি ভাই বা অনেক যে কৃষি বন্ধু যিনারা আছেন, তো ওনাদের প্রশ্নের আজকে উত্তর দিতে আমি আজকে নিজে মাঠে এসেছি। তো বন্ধুরা, চেষ্টা করবেন ভিডিওটা পুরোটা দেখার জন্য। তো বন্ধুরা, আমার হাতে যে দেখতে পেয়েছেন এটা হচ্ছে একটা ধান গাছের বা ধানের একটা গুছি, আমি একদম জমিন থেকে এটাকে তুলে নিয়ে এসেছি। তো এই গুছিতে একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, এটাকে আপনারা যিনারা ধান চাষ করেন ওনাদের প্রত্যেকের কিন্তু জানা বিষয় যে এটা কেন হয়। বিভিন্ন কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে ধানের মাজরা পোকা। মাজরা পোকা এটাকে কেটে দিয়েছে। এর যে স্টেজটা আস্তে আস্তে করে ডন্ডাটা তুললে দেখতে পাবেন, নিচের দিকে দেখতে পেয়েছেন বন্ধুরা, একদম কালো হয়ে ওটাকে কেটে দিয়েছে। এটা কাটার কারণ হচ্ছে মাজরা পোকা এটাকে কেটে দেওয়ার জন্য এই শীষটা কিন্তু শুকিয়ে গেছে। ধান চাষের মধ্যে যদি এই পোকাটাকে যদি সঠিকভাবে পরিচর্যা যদি না করা হয় বা সঠিকভাবে দমন যদি না করা হয়, তাহলে কিন্তু ধান চাষের কিন্তু একটা বিশেষভাবে একটা ক্ষয়ক্ষতির কিন্তু সম্ভাবনা কিন্তু থেকে যায়। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যে এই মাজরা পোকাটার কীভাবে খুব সহজ পদ্ধতিতে দমন করা যায়, মাজরা পোকাটা কেন হয়, কীরকম এর স্থায়ী সমাধান করা যায়। বন্ধুরা, মাথা যেরকম মানুষের চুল থাকে, দেখবেন বন্ধুরা চুল কিন্তু প্রত্যেক দিন বা প্রতিনিয়তভাবে কিছু কিছু চুল খসে মাথা থেকে, আবার নতুন করে কিন্তু ওই সেল থেকে কিন্তু চুল কিন্তু কিছুটা সময়ের পরে দেখবেন আবার চুল কিন্তু গজায়। সেই রকম মাজরা পোকাও কিন্তু অনেকে বন্ধুরা মনে করে যে আমি মাজরা পোকার বিষ মেরে দিয়েছি মানে মাজরা পোকা পুরো ক্লিয়ার, তা কিন্তু নয়। মাজরা পোকা কোথাও কোথাও ডিম দিচ্ছে, কোথাও কোথাও ডিম ফুটে তাদের যে লার্ভা বেরোচ্ছে, আবার কোথাও কোথাও ওই লার্ভা থেকে ধীরে 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 তাদের যে জীবদ্দশা যে জিনিসগুলো ঘটে ওইগুলো কিন্তু ঘটতে ঘটতে একসময় পূর্ণাঙ্গ পোকা হয়ে কিন্তু উড়ে বেরিয়ে যাচ্ছে। তো মাজরা পোকা দমনে বাজারে হাজারো রকমের ওষুধ বেরিয়ে গেছে। চাষিরা যদি চায় আপনারা কিন্তু মোটামুটি দোকানে গেলে বহু রকমের পেস্টিসাইড কিন্তু আপনাদের কিন্তু দিয়ে দিবে। আপনারা ওই পেস্টিসাইড নিয়ে এসে মারলেন, কাজ হলো, আবার কারো কারো কিন্তু কাজ হলো না। এর কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা উল্লেখ করা যায়, যদি বন্ধুরা আপনারা ঠিক সঠিক টাইমে যদি মাজরা পোকার যদি নিয়ন্ত্রণ না করেন, মানে অনেক চাষিরা কিন্তু এটা মনে করে যে আমি তো চাষ করে দিয়েছি, আমার জমিনে কোথাও কোনো মাজরা পোকা কিন্তু দেখতে পাচ্ছি না, তাহলে আমি মাজরা পোকার যে ওষুধগুলো কেন মারবো। তো এখন বিষয় হচ্ছে মাজরা পোকার ওষুধ কিন্তু অবশ্যই প্রত্যেককে মারা উচিত এবং মারার একটা বিশেষ সময় হচ্ছে যে রোপণ যখন আপনারা করবেন, রোপণ তো করে দিলেন, এবার অনেক চাষি ভাইরা এটা জানে না যে মাজরা পোকার যে নিয়ন্ত্রণের জন্য কখন কোন সময় কিন্তু সঠিকভাবে এই যে পোকাটার দমন করা যাবে। রোপণের ঠিক 15 দিন, রোপণের 40 দিন বা রোপণের 10 দিন, রোপণের 20 দিন এবং রোপণের 30 দিন, মানে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর চাইলে আপনারা স্প্রে করবেন। আর যদি মনে করেন 15 দিন অন্তর স্প্রে করতে পারবেন না, তাহলে আপনারা প্রত্যেক 10 দিন অন্তর অন্তর কিন্তু স্প্রে করবেন। তার কারণ হচ্ছে এইখানে মাজরা পোকার যে একটা ওষুধের যে একটা অ্যাকশন বা মাজরা পোকার যে একটা তাদের জীবদ্দশা যেগুলো যে ঘটে, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে হলে চাষিকে সে রোগ লাগুক বা রোগ না লাগুক কিন্তু প্রথম থেকেই এর ওষুধ কিন্তু স্প্রে করে দিতে হবে। এবার চাষিরা মনে করে যে আমার জমিনে তো কোনো রকম তো কোনো পোকা দেখতে পাচ্ছি না, তাহলে আমি ওষুধটা স্প্রে করবো কেন। এটা যদি করে থাকে তাহলে কিন্তু বিশাল বড় একটা ভুলের সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ ধানগুলো যখন এরকম যে বেরুবে দেখবেন, তখন কিন্তু দেখা যাবে যে ধানের যে ভেতরে, অর্থাৎ ধানের এই যে পাতা যে দেখতে পেয়েছেন, এর ভেতরে কিন্তু মাজরা পোকা ঢুকে একদম গোড়ার দিকে এসে কিন্তু তারা কিন্তু কি করে, এই গোড়ার দিকে এসে এই যে নতুন যে শীষটা যে বেরোচ্ছে, শীষের যে নরম কাণ্ডটা ওটা কিন্তু তারা কিন্তু খেয়ে নেয়। ফলে কি হয়, এই শীষটা ধীরে ধীরে শুকিয়ে যায় এবং চাষি কিন্তু অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু পড়তে হয়। অর্থাৎ রোপণের 10 দিন বা রোপণের 15 দিন পরে স্প্রে, রোপণের 20 দিন বা প্রত্যেক 10 দিন অন্তর অন্তর বা প্রতি 15 দিন অন্তর অন্তর কিন্তু মাজরা পোকার লাগুক বা না লাগুক কিন্তু পোকার ওষুধ কিন্তু স্প্রে করতে হবে। সঙ্গে কি করতে হবে, এর সঙ্গে বিভিন্ন প্রকারের একটা
ছত্রাকনাশক কিন্তু অবশ্যই দিতে হবে, এবং একটা এর সঙ্গে যদি পারা যায় কিছুটা অনুখাদ্য কিন্তু স্প্রে করলে খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায়। এটা যদি চাষিরা যদি 2 থেকে 3 বার যদি স্প্রে করে তাহলে তো আশা করি পুরো একদম ধান পাকা স্টেজ অবধি চলে যায়। 15 দিন অন্তর অন্তর করলে 45 দিন অবধি চলে গেছে। এরপরে 45 দিনের পরে বা 50 দিনের পরে যখন দেখবেন ধানের শীষগুলো বেরিয়ে গেছে বা শীষগুলো ধাপ নিয়ে নিয়েছে, এইরকম স্টেজে যদি হয় তখন কিন্তু আসবে শোষকের একটা ওষুধ অবশ্যই দিতে হবে। সঙ্গে কী করতে হবে, শোষকের ওষুধের সঙ্গে ধান যেন পুষ্টি লাভ খুব ভালো করে তার একটা ওষুধ দিতে হবে। এবার অনেকে মনে করেন যে দাদা ভাই আপনি যদি এগুলো বলছেন তাহলে কিছু ওষুধের নাম বলুন যেগুলোতে কি এই সমস্ত পোকার দমনে কিন্তু কাজ হবে। তো বন্ধুরা যদি ওষুধের নাম বলি, বাজারে হাজারো রকমের ওষুধ বেরিয়ে গেছে, নাম বললে শেষ করা যাবে না। শুধু স্টেজ অর্থাৎ কতদিন রোয়া হয়েছে এইরকম যদি আপনারা যদি দোকানে গিয়ে যদি বলেন, খুব সহজেই কিন্তু মাজরা পোকার নিয়ন্ত্রণে তারা কিন্তু ওষুধ কিন্তু দিয়ে দিবে। এবং সঠিক সময় হচ্ছে ওষুধ মারার, সবসময় বিকালবেলার দিকে ওষুধটা স্প্রে করতে হবে। আর একটা মাজরা পোকার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করে থাকে, প্রাকৃতিকভাবে যদি আপনি যদি নিয়ন্ত্রণ করবেন যদি মনে করেন, তাহলে অবশ্যই মাঠে কিন্তু অবশ্যই গাছের ডান্ডা পুঁতে দিতে হবে, বা বাঁশ গাছের যে কি বলে বাতাকে ছিলে একদম টি আকৃতি করে, মানে এরকম টি আকৃতি করে যদি পুঁতে দেন, মানে পাখি বসার খুব ভালো সুযোগ যদি করে দেন, তাহলে বিঘাতে যদি আপনারা 8টা 10টা করে যদি বসিয়ে দেন, তাহলে দেখবেন পাখি যত বসবে মাজরা পোকা কিন্তু তত তারা কিন্তু খেয়ে পুরো জমিকে কিন্তু আপনার পুরো সাফাই করে দিবে, অর্থাৎ মাজরা পোকা পুরো একদম ক্লিন করে দিবে। আর মাজরা পোকার যে ঘন ঘন যে ওষুধ স্প্রে, এটাও কিন্তু আপনাকে অনেকটা কিন্তু কি বলে অনেক কম খরচের মধ্যে কিন্তু আপনাদের আশানুরূপভাবে কিন্তু রেজাল্ট কিন্তু তারা কিন্তু দিতে পারবে। তো প্রকৃতির বন্ধু এই সমস্ত পাখি যেন বসতে পারে সেরকম একটা বিশেষ ব্যবস্থা করতে হবে। বন্ধু দেখতে পেয়েছেন আমি একটা বাঁধের উপর বসে আছি, একদম জমিনে বাঁধের উপরে। বাঁধের গায়ে অজস্র ছোটো ছোটো গাছ আছে, নিম গাছ থেকে শুরু করে অনেক অজস্র ছোটো ছোটো গাছ আছে। তো এই যে গাছের পাশে যাদের জমি, তাদের দেখবেন বন্ধুরা মাজরা পোকার যে উপদ্রবটা কিন্তু অনেকটা কম, কিন্তু মাঝের জমিনে যত যাবেন দেখবেন উপদ্রবটা বেশি। যদি তারা যদি পর্যাপ্তভাবে যদি কীটনাশক যদি স্প্রে করে থাকে তাহলে এতটা কিন্তু উপদ্রব হয় না। আর যদি না করে থাকে তাহলে ধানটা যখন বেরায় তখন ধানের এরকম শীষ কিন্তু সব সাদা হয়ে যায়, বা সাদা হয়ে বেরায়। চাষি যখন টেনে দেখে কট করে একটা কেটে বেরিয়ে আসবে, বা চুপ করে একটা আওয়াজ হয়ে বেরিয়ে আসবে, মানে ভিতরে মাজরা পোকা যা করার করে দিয়েছে তারা। তো এদের এই যে জীবনচক্রটা, এই জীবনচক্র চলাকালীন যদি সঠিকভাবে ওষুধ যদি স্প্রে করে চাষিরা, অবশ্যই কিন্তু রেজাল্ট এখানে কিন্তু ভালো পাবে। এখানে আরও অনেক ওষুধ বেরিয়েছে, স্প্রে করতে পারেন। বিভিন্ন দানাদার ওষুধ বেরিয়ে গেছে, 2G 3G 10G এরকম বিভিন্ন ওষুধ বেরিয়ে গেছে। এইগুলো যদি দানাদার ওষুধ, এবং এইগুলো যদি আপনারা যদি ছড়িয়ে দেন, দানাদার ওষুধ যদি আপনি যদি বিঘাতে অন্তত 2 থেকে 3 কিলো করে যদি দেন, আর বিভিন্ন গ্রুপের যে ওষুধগুলো কোনটা মানে যদি এমএলএ হিসাব যদি করা হয়, 16 লিটারতে কোনটা 25 ml, কোনটা 20 ml, কোনটা 10 ml বা কোনটা 30 ml, এরকম বিভিন্ন কোম্পানির ওষুধে তার বিভিন্ন রকম ডোজ থাকে। তো ডোজটা আমি বলছি না, সেটা আপনারা যখন স্প্রে করবেন অবশ্যই কিন্তু দোকানদারের কাছ থেকে জেনে নেবেন। জেনে নিয়ে স্প্রে করলে টাইম মাফিক। মোট কথা হচ্ছে মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, প্রত্যেক 10 থেকে 15 দিন অন্তর অন্তর কিন্তু স্প্রে করতে হবে। মাজরা পোকার যতই আপনি দানা দেন, দানা দিলেও কিন্তু আপনাকে কিন্তু স্প্রেটা করতে হবে, অর্থাৎ রোয়ার 15 দিনের পরে আপনাকে দানা দিতে হবে, এবং 15 দিনের দানা দেওয়ার পরেও 16-17 দিনের মাথায় আবার কিন্তু আপনাকে স্প্রে করে দিতে হবে। এরকম প্রত্যেক 10-15 দিন অন্তর স্প্রে করুন, রেজাল্ট কিন্তু আশানুরূপভাবে রেজাল্ট পাবেন। তো এখন যথেষ্ট পরিমাণে রোদ, এই রোদের জন্য আমি একটা বাঁধের উপর বসে আছি, বসে একটা গাছকে তুলে আপনাদের মাধ্যমে আমি শেয়ার করছি। এইগুলো কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু করতে হবে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের জমিন, এটার যে পরিমাণটা এটা 15 কাঠা মতো হবে। তো এতে যে ভ্যারাইটিটা যেটা দেওয়া হয়েছে বা চাষ করা হয়েছে, এটা হচ্ছে নেতিয়া ভ্যারাইটি। তো এটা রেজাল্ট বা এদের যে ফলন কিন্তু খুবই ভালো। তো এখন গাছের যে কন্ডিশন, গাছগুলো এখন সব কাঁচথোড় অবস্থায় হয়েছে। তো একটা গুছিতে বন্ধুরা দেখতে পেয়েছেন কত করে পাশকাঠি ছেড়েছে। তো এটা পাশকাঠি ছাড়ার যে টিপসগুলো, কীভাবে পাশকাঠি ছাড়ে না ছাড়ে, তো এটা যদি কোনো খামারি বন্ধুরা সেরকম কোনো প্রশ্ন করেনি, তো এটা নিয়ে পরবর্তীকালে একটা আমি ভিডিও আপনাদের মাধ্যমে আমি উপহার দিয়ে দিব, কীভাবে খুব সহজেই পাশকাঠির সংখ্যা খুব দ্রুততার সাথে বাড়ানো যায়। তো এছাড়াও বন্ধুরা মাজরা পোকা নিয়ে যখন আলোচনা করা হচ্ছে, এছাড়াও প্রাকৃতিক হিসাবে যদি আপনারা যদি মাজরা পোকা নিয়ন্ত্রণ করতে যদি চান, তাহলে আপনারা করবেন কি, এখানে তামাক গাছের পাতা এবং কিছু নিম পাতাকে সেদ্ধ করে ওই জলটা যদি আপনারা যদি ব্যারেলে ভরে যদি স্প্রে করতে পারেন বিকালবেলার দিকে, এবং এটা যদি প্রত্যেক 10 দিন অন্তর যদি স্প্রে করে থাকেন, তাহলেও কিন্তু এখানে মাজরা পোকা কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করা সম্ভব আছে। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন, পারলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কন্টিনিউ জানা গোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচারের চ্যানেলের ভিডিওগুলো এগুলো কিন্তু নিত্যদিন আপনারা দেখতে থাকবেন। তো বন্ধুরা এরপরেও আপনাদের আরও কী জিনিস নিয়ে মানে চাষের যে বিষয়ক বা কৃষি বিষয়ক আপনাদের যত সমস্যা থাকুক না কেন, আপনারা যদি আমাকে যদি মেসেজ করেন, তাহলে চেষ্টা করব নিজের ব্যক্তিগতভাবে বা নিজের বাস্তবিক ফিল্ডে কাজ করে বা নিজস্ব
কাজ করার অভিজ্ঞতার থেকে যেটা উপকৃত হয়েছি সেটা আপনাদের মাধ্যমে আমি শেয়ার করব এবং আপনাদের আরও কম খরচের মধ্যে কিভাবে একটা চাষি সে কী করে নিজের রুজি রোজগারটা বাড়াতে পারবে সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাধ্যমে সেই সব সমস্যার যেগুলো আপনারা পড়েন এই সমাধান করার চেষ্টা করব। অল এগ্রিকালচারের বিষয়ে, অল অ্যানিম্যাল হাজবেন্ডারির উপরে আপনাদের যে প্রবলেম থাকুক না কেন, আপনারা যদি মনে করেন কোনো প্রশ্ন রাখবেন তো অবশ্যই কিন্তু প্রশ্নটা রাখতে পারেন। ভালো থাকবেন। আর যদি কখনও যদি মনে করেন কোনো মেসেজের প্রয়োজন আছে আমাকে করার, তাহলে অবশ্যই কিন্তু মেসেজটা করবেন।